আজ আমরা শুনব ও হেনরির লেখা দ্য ফার্নিশড রুম। তাহলে শুরু করা যাক। সাজানো ঘর। শহরের পশ্চিম প্রান্তে যারা থাকে তাদের বেশিরভাগই হলো অস্থির, চঞ্চলমতি ও সময়ের মতো সর্বদা বিচরণশীল চরিত্রের অধিকারী। এই অংশটি শহরের একেবারে পশ্চিম পাশেই অবস্থিত। শত শত বাড়িঘর থাকা সত্ত্বেও মানুষগুলো যেন গৃহহীন। তারা যাযাবর, চিরস্থায়ী যাযাবর। ক্ষণস্থায়ী তাদের বাসস্থান, এমনকি তাদের হৃদয় ও আত্মাও ক্ষণস্থায়ী। তারা গান ধরে, মধুময় এই ঘর। যদিও গানের ভিতরে কি বলছে সে ব্যাপারে তাদের কোনো অনুভূতি নেই। তারা তাদের সকল কিছু একটা ছোট্ট বাক্স করে বয়ে বেড়ায়। বাগান বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তাদের কাছে ফুল আর পাতা হলো সেই জিনিস যা মেয়েদের হ্যাটের কোনায় গুজে রাখতে হয়। কাজেই হাজার হাজার বাসিন্দার পদধূলি ধরল এখানকার বাড়িগুলোর বলার মতো হাজার হাজার গল্প থাকাটাই স্বাভাবিক। নিঃসন্দেহে এগুলো প্রায়ই নিরানন্দ, একঘেয়ে, কিন্তু এত সব হাড়ঘরের ভেতর কিছু দেহহীন আত্মার অস্তিত্ব না থাকাটাও অস্বাভাবিক। এক সন্ধ্যায় ঘন্টা বাজাতে বাজাতে এক যুবক ঘুরে বেড়াচ্ছিল এইসব নুয়ে পড়া লাল বাড়িটার দরজায় দরজায়। দ্বাদশ বাড়ির সামনে এসে সে জীর্ণ হাত ব্যাগটা নামিয়ে রাখলো সিঁড়ির উপর। তারপর টুপি ও কপালে ধুলো মুছে নিল রুমাল দিয়ে। তারপর ঘন্টাটা বাজালো। ঘন্টাটা যেন বেজে উঠল ক্ষীণস্বরে বহু দূরে, যেন কোনো এক পাতাল পুরীতে। দরজায় এসে দাঁড়ালো একজন মহিলা। তাকে দেখে মনে হলো নোংরা এক পোকার কথা। চর্বি বহু, যেটার কোনো রং নেই, হাত পাও নেই। মাটির নিচের কোন গর্ত থেকে যেন এই মাত্র বেরিয়ে এসেছে, খেয়ে ফেলার জন্য, যেন কাউকে সে খুঁজছে। ভাড়া দেবার মতো কোনো ঘর খালি আছে কিনা জানতে চাইল সেই যুবক। মহিলাটি বললেন, ভেতরে আসুন। কথাটা যেন আটো লোমশ কোটে ঘেরা গলা থেকে বেরিয়ে এলো। সে বললেন, চারতলার একটা ঘর সপ্তাহখানিক ধরে খালি পড়ে আছে, যদি চান দেখতে পারেন। তার পিছন দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো সেই যুবক। অজানা উৎস থেকে আসা একটা নিষ্প্রভ আলো আর হলগুলোর ঘুটঘুটে আধারের মিলন। সিঁড়িতে বিছানো কার্পেটের দুর্গতি দেখলে লজ্জায় মরে যেত তার নির্মাতা। যেন নরম শ্যাওলা বুঝিয়েছে, কোনো জান্তব পদার্থের উপর যেন পা পড়ছে। সিঁড়ির মোড়ের কুলুঙ্গিগুলোতে এককালে হয়তো চারা গাছ সাজানো ছিল। দূষিত বাতাসে বহুদিন আগেই অক্কা পেয়েছে তারা। বুঝতে কষ্ট হয় না যে জিনপরি আর শয়তানরা মিলে সেগুলোকে টেনে নামিয়ে নিয়ে গেছে নিচের আধার আর অশুভভাবে সুসজ্জিত কোনো এক গর্তে। ফসফসে গলায় গৃহকর্ত্রী বললেন, এই সেই ঘর। ঘরটা কিন্তু খুব ভালো। এই ঘর সহজে খালি পাবেন না। গত গ্রীষ্মে নামজাদা লোক সব ছিল এখানে, কোনো হই হাঙ্গামা নেই। শেষ মুহূর্ত পর্যন্ত ভাড়াটা আগাম দিয়েছিল তারা। হলঘরের ওধারে জলের কল রয়েছে। স্পাউলস আর মনি 3 মাস ছিল এ ঘরে। মিস বেরেটা উইলসের নাম আপনি অবশ্যই শুনেছেন। এটা হচ্ছে তাদের মঞ্চের নাম। দেওয়াল আলমারির মাথার উপরে ওইখানে ঝোলানো ছিল তাদের বাঁধানো বিয়ের সার্টিফিকেটটা। গ্যাসটা এখানে, আর তাছাড়া জিনিসপত্র রাখবার যা জায়গা সে তো কতটা আপনি দেখতেই পাচ্ছেন। ঘরটা সবারই পছন্দ, বেশি দিন খালিও পড়ে থাকে না। থিয়েটারের লোকজন কি এখানে অনেক থাকে? তারা আসেন আর চলেও যান। আমার ভাড়াটেদের অনেকেরই
থিয়েটারের সাথে আনাগোনা আছে। হ্যাঁ মশাই, এটাকে থিয়েটারে বসতেও বলতে পারেন। অভিনেতারা বেশি দিন তিসতে না কোথাও। আমার এখানেও আসেন অনেকে, তারা আসেন আর তারপর চলে যান। 1 সপ্তাহ ভাড়া আগাম দিয়ে ঘরটা নিতে রাজি হলো সেই যুবক। বলল বড় ক্লান্ত সে, তখনই দখল নেবে। গুনে গুনে টাকা কয়টা দিয়ে দিল। ঘরটা সাজানো গোছানো আছে, বলল মহিলাটি। গৃহকর্ত্রী নড়বার নামটি করতেই 1000 বারের বার প্রশ্নটা করল যুবক, যে প্রশ্নটা সে সাপতে আছে তার জিভের ডগায়। একটা যুবতী মেয়ে, নাম মিস ভাসনার, মিস ইলুইস ভাসনার। ভাড়াটেদের ভিতর এমন কেউ ছিল বলে কি আপনার মনে পড়ে? ফর্সা রং, মাথায় মাঝারি লালচে সোনালি চুল, আর বাম ভুরুর নিচে একটা কালো তিল। না, নামটা স্মরণ হয় না। তারা থিয়েটারের লোক, যতবার ঘর বদলায় তার চেয়ে বেশি বদলায় তাদের নাম। তারা আসেন আর যান, তেমন কোনো নাম স্মরণ হয় না। না না আর না, 5 মাস ধরে সীমাহীন জিজ্ঞাসা আর ওই একই নেতিবাচক জবাব না। সারাদিন মান ম্যানেজার, এজেন্ট, স্কুল, কোরাস, আর রাতের বেলা দর্শক থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রী, এমনকি বাজনাদারদের পর্যন্ত খোঁজাখুঁজি আর প্রশ্ন। এমন সব নোংরা জায়গায় সে খুঁজছে মেয়েটিকে, সেখানে পাবার সম্ভাবনা আতঙ্কিত। ওকে ভালোবাসে সে, আর তাই খুঁজছে পই পই করে। তার দৃঢ় বিশ্বাস, ওর নিরুদ্দেশের সময় থেকে জল ঘেরা এই শহর স্থিতিহীন চোরাবালির মতো এখানে সেখানে লুকিয়ে বেড়াচ্ছে ওকে। সাজানো ঘরটা স্বাগত জানালো তার সর্বশেষ ভাড়াটেকে। ক্ষীয়মান আসবাব, একখানা কোচ আর 2খানা চেয়ারের জীর্ণ বিবর্ণ ব্রোকেড। 2 জানালার মাঝের সস্তা আয়নাখানা, আর এক কোণের শোবার খাটটা যেন মুখ বেদান করে আছে তাকে। একখানা চেয়ার আশ্রয় করল। নতুন অতিথি এলিয়ে বসলো জড় পদার্থের মতো। ঘরটা তাকে বলতে চাইল হাজারো ভাড়াটের বহুতর বিচিত্র কাহিনী, বিক্ষিপ্ত উষ্ণমণ্ডলীয় ছোট দ্বীপের মতো বহু রঙের ফুল কাটা একখানা কম্বল, আর তাকে ঘিরে সমুদ্ররূপী নোংরা মাদক। রংচঙে কাগজে মোড়া দেওয়ালে ঝুলছে সেই ধরনের কয়েকটি ছবি। একখান ময়লা কাপড়ে যেভাবে দেয়ালের তাকটাকে আড়াল করবার ব্যর্থ চেষ্টা হয়েছে তা দেখে মনে হতে পারে আমাজন নদীর ঘুমটার কথা, আর তার ভেতর থেকে উকি দিচ্ছে বোটাদের ফুলদানি, অভিনেত্রীদের ছবি, একটা ওষুধের বোতল, আর কয়েকটি তাস। এবারে শুরু হলো পূর্বের বাসিন্দাদের ক্রমিক আত্মপ্রকাশ। অভ্যাগতদের বিরাট শোভাযাত্রা যেসব ছোটখাটো চিহ্ন ফেলে গেছে তারা বৈশিষ্ট্য নিয়ে দেখা দিল। দেয়াল আলমারির সামনে পর্দায় গেঁথে রাখা সূচের ফোড় ব্যর্থহীনভাবে বলে গেল এই অফুরন্ত জনস্রোতে সুন্দরীদের সংখ্যাটাও কিছু নগণ্য নয়। দেওয়ালের গায়ের ছোট্ট আঙুলের ছাপ সাক্ষ্য দিল এতটুকু রোদ আর বাতাসের জন্য খুদে বন্দীদের করুণ আকুতির। ভেতরের বস্তু সমেত ছুঁড়ে মারা বোতল বা অনুরূপ কোনো কাঁচের জিনিস যেখানে দেওয়ালে গায়ে পড়ে ভেঙে শতধা বিভক্ত হয়ে গিয়েছিল, ফাটা বোমার ধোয়ার মতোই একটা দাগ স্থায়ী হয়ে আছে সেখানে। আয়নার ওপর কোনো মেয়েলি হাত হিরে দিয়ে কাপা হাতে মেরি নামটা খোদাই করে রেখেছে। মনে হয় কবরের মতো দম বন্ধ হয়ে আসা ঠান্ডায় ধৈর্য হারিয়ে ক্ষিপ্ত ভাড়াতে ঝাল মিটিয়েছে আসবাবপত্রের উপর, ক্ষত বিক্ষত সেগুলো। স্প্রিং বেরিয়ে এসে কাউচটাকে বিভৎস করে রেখেছে, যেন কোনো অতিকায় দানবকে মেরে ফেলে রাখা হয়েছে অমানসিক নৃশংসতার সাথে। আরো কোন
প্রচন্ড ভূমিকম্পের ফলে সাদা পাথরের তাকতার এক টুকরো নিরুদ্দেশ হয়ে গিয়েছে। মেঝের প্রতিটি তক্তা নিজস্ব বিশিষ্ট সুর ও ছন্দে শুনিয়ে যাচ্ছে তাদের মনের ব্যথা। এককালে যারা একে ঘরবাড়ি বলে ভেবেছে, এসব প্রলয়কাণ্ড তাদেরই হাতে ঘটেছে বলে বিশ্বাস করা কঠিন। চিন্তারা আস্তে আস্তে সার বেঁধে এগিয়ে যায় যুবক ভারতের মনের পথে। ইতিমধ্যে ঘরের ভেতরে ভেসে এলো সাজানো শব্দ আর সাজানো গন্ধ। হালকা টুকরো হাসি এলো এক ঘর থেকে, অন্য ঘরগুলো থেকে গালাগালি, কোনো ঘর থেকে পাশা খেলার চাল, ঘুম পাড়ানি গান বা টানা কান্না। ওপরতলায় প্রাণ ঢেলে ব্যঞ্জ বাজাচ্ছে। কোথায় যেন সশব্দে বন্ধ হলো একটা দরজা। কি ঘর ঘর শব্দই না করতে পারে ট্রলিগুলো। পেছনের দেয়ালের উপর করুণ সুরে ডাকছে বিড়ালটা, আর মাটির নিচের নর্দমা আর পচা কাঠের মিলিত গন্ধের মতো দুর্গন্ধ বাতাসে দম আটকে আসার জোগাড় নেবে ভাড়াটের। আচমকা দমকা হাওয়ার সাথেই যেন মিনোমিট ফুলের গন্ধটা ভরে গেল ঘরে। এত আচমকা যে মনে হবে যেন আগন্তুকের পোশাকের গন্ধ সেটা। কি কি প্রিয়, চেঁচিয়ে উঠল যুবক। মিষ্টি গন্ধটা লেপ্ত ধরেছে তাকে, আলিঙ্গন করছে যেন। সেও এগিয়ে গেল দুহাত বাড়িয়ে, তার সমগ্র চেতনা শ্লথ অভিভূত। গন্ধ কি করে এমন সুস্পষ্টভাবে ডাকতে পারে? নিশ্চয়ই কোনো শব্দ শুনেছে সে। তার কানে কি মধু ঢালেনি সে শব্দ? পুলকিত করেনি তাকে? নিশ্চয়ই এই ঘরেই ছিল সে। চিৎকার করে বলল। পাগলের মতো হাতড়ে বেড়াতে লাগলো সে ঘরময়। ওর সামান্যতম জিনিস চিনতে পারবে সে। যে কোনো জিনিসে ওর ছোঁয়া লেগেছে তাতেই ওর গন্ধ পাবে। মিনোমিট ফুলের এই বিশিষ্ট গন্ধটা অনেক প্রিয় ছিল। কোত্থেকে এলো এটা? ঘরের জিনিসপত্র খাপ ছাড়া ভাবে সাজানো। দেয়াল আলমারির তাকে গুটিকয় চুলের কাঁটা নারী জাতির বৈশিষ্ট্যবিহীন নিত্য সহচরী। এই বাহুল্য নেটলি জিনিসপত্র কোনো পরিচয়ই ইঙ্গিত করে না, সেদিকে তাকালেও না সে। দেরাজ হাতড়ে পেল একখানা ছেঁড়া রুমাল, নাকে চেপে ধরল সেটা। অন্য একটি ফুলের কড়া গন্ধে নাক জ্বালা ধরে উঠল তার। রুমালখানা মেঝে ফেলে পায়ে মারিয়ে দিল যুবক। আর এক দেরাজে পাওয়া গেল কয়েকটা বোতাম, একটা থিয়েটারের প্রোগ্রাম, মার্শমেলোর পাপড়ি আর অসংখ্য ব্যাখ্যা সংক্রান্ত একটা বই। শেষ দেরাজে পাওয়া গেল কালো সাউটিনের চুলের একটি বিড়াল। আশা নিরাশার দোলাই দোল খেল মনটা, কিন্তু চুলের কাঁটার মতো বিড়ালটাও এত বিশেষত্ব বর্জিত মেইলি অলঙ্কার যে তা থেকে কোনো কাহিনী প্রকাশ পায় না। উত্তেজিত শিকারী কুকুরের মতো গন্ধ শুকে শুকে ঘরময় ছুটোছুটি করতে লাগলো সে। মাথা ঠুকে গেল দেওয়ালে। তোষকের গদির আর গালচের ফোলা জায়গাগুলো অনুভব করে দেখতে লাগলো পায়ে হাঁটুতে। এতটুকু পরিচিত জিনিসের সন্ধানে টেবিল, তাক, কুলুঙ্গি, পর্দা সব একাকার করে ছাড়লো। এ ঘরেই সে আছে, কিন্তু কোথায় দেখতে পাচ্ছে না। এধারে ওখানে, পাশে, আলিঙ্গনে, পায়ের তলায়, মাথার উপর, কোথাও না কোথাও আছে। সে ডাকও শুনতে পাচ্ছে। আবারও চেঁচিয়ে উঠল সে। এই যে কি মনে! ঘুরে দাঁড়িয়ে চাইলে পেছনে, কিন্তু সেখানে শুধু সীমাহীন শূন্যতা। কোত্থেকে এলো গন্ধটা? আর কবে থেকেই বা গন্ধ কথা বলতে শিখেছে? ঘরের নোংরা আনাচে কানাচে পাওয়া গেল ভাঙা কর্ক আর পোড়া সিগারেট। অবজ্ঞায় সেগুলো সে ফেলে দিল। গালচের ভাঁজ থেকে বেরুলো আধপোড়া সিগারেট একটা। রাগে গচরাতে গচরাতে পায়ে পিষে ফেলল সেটা। প্রাগৈতিহাসিক যুগ থেকে ভাড়াটেদের আরো অনেক অবজ্ঞার স্মৃতিচিহ্ন পাওয়া গেল, কিন্তু যাকে খুঁজে বেড়াচ্ছে হন্য হয়ে এ ঘরে থেকেছে যে,
আর এখনো যার আত্মা ঘুরে বেড়াচ্ছে, এখনো কোনো চিহ্নই পাওয়া গেল না তার। তারপর মনে পড়ল বাড়িওয়ালির কথা। ভুতুড়ে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল সে, তরতর করে নেমে গেল সিঁড়ি বেয়ে। একটা ভেজানো দরজার ফাঁকে একখালি আলো। ধাক্কা দিতেই বুড়ি বেরিয়ে এলো। গলায় উত্তেজনা যতদূর সম্ভব শান্ত করে যুবক বলল, দয়া করে বলবেন আমার আগে ঠিক কে ছিল এই ঘরে? নিশ্চয়ই, তারা হলো স্পাউলস আর মুনি। থিয়েটারের নাম ছিল মিস বিরেতা স্পাউলস, আর আসল নাম মিসেস মুনি। বাধাই করা বিয়ের সার্টিফিকেটটা একটা পেরেকের ওপর। মিস স্পাউলস কেমন ছিল দেখতে? মানে ঠিক বেটে মোটা সোটা আর সঙ্গের মতো মুখ। মাত্র মঙ্গলবারই তো গেল তারা, আর তার আগে এক আইবুড়ো বদমাশ লোক 1 সপ্তাহের ভাড়া বাকি রেখে চলে গেছিলেন তিনি। তার আগে 4 মাস ছিলেন মিসেস ক্রাউডার আর তার 2 বাচ্চা। তারও আগে ছিলেন মিস্টার ডয়েল, ভাড়া দিত তার ছেলেরা। তিনিও ছিলেন ধরুন 6 মাস। এই হলো গিয়ে 1 বছরের হিসাব। আর তার আগের কথা ঠিক বলতে পারবো না বাবা। বুড়িকে ধন্যবাদ দিয়ে সে ফিরে এলো। ঘরটা যেন মরে গেছে এতক্ষণে, পাগল করা গন্ধটা লেশ মাত্র নেই আর। 100 বছরের থুরথুরে বুড়োর ভাঙা গালের মতো অসহায় মনে হচ্ছে ঘরটাকে, আর গুদাম ঘরের বদ্ধ বাতাসের মতো গন্ধ পাওয়া যাচ্ছে তা থেকে। হতাশায় ভেঙে পড়ল তার বিশ্বাস। হলদে গ্যাসপাতিটার দিকে শূন্য দৃষ্টি মেলে বসে রইল সে। তারপর উঠে গিয়ে খেপে ওঠা পাগলের মতো ছিঁড়তে লাগলো তোষক, বালিশ আর জাজিম। ছুরির মাথা দিয়ে সেগুলো গুজে দিল দরজা আর জানালার ফাঁকে। বাতাস ভারী হয়ে এলো মুহূর্তে। তারপর গ্যাস বাতিটা নিভিয়ে দিয়ে আবার খুলে দিল গ্যাস। তারপর পরম তৃপ্ত মনে শুয়ে পড়ল বিছানায়। জুসের ভরা পাত্রটা এনে মিসেস ম্যাকলুল বসল মিসেস পার্টির সাথে। ঘুরঘুরতে আধারে এ ধরনের ঘরে বাড়িওয়ালিরাই শুধু আসর জমাতে পারে। তুচ্ছাতি তুচ্ছ পোকাও এতে এসে মরতে চাইবে না। ফেনিল পাত্রে চুমুক দিয়ে মিসেস পার্টি বলল, আজ সন্ধ্যায় 4 তলার খালি ঘরটা ভাড়া দিয়ে দিয়েছে। নিয়েছে একটা জোয়ান লোক। ঘন্টা 2 হলো সে শুয়েও পড়েছে। তাই নাকি? অবিশ্বাস্য বিস্ময়ে বলল মিসেস ম্যাকলুল। ঘর ভাড়া দেবার ক্ষমতা তোমার আশ্চর্য। সবকিছু বলেছ ওকে? শেষের কথাগুলো বলল সে ফিসফিসিয়ে। আবার সেই ফাঁসফেঁসে গলায় বলল মিসেস পার্ডি, সাজানো গোছানো ঘর, সে তো ভাড়া দেবেই। এতে আর বলা বলির কি আছে? তা যা বলেছ, ঘর ভাড়া দিয়েই তো ভাত জুটবে আমাদের। আর ব্যবসার বুদ্ধি তোমার পাকা, বলতেই হবে। এ ঘরের বিছানায় শুয়ে কেউ আত্মহত্যা করেছে শুনলে বহু লোকই ঘর ভাড়া দিতে রাজি হবে না। ঠিকই বলেছ, ঘর ভাড়া দিয়ে ভাত জুটবে আমাদের, মন্তব্য মিসেস পার্টির। তা বটে, মাত্র 1 সপ্তাহ আগে 4 তলাটা গোছাতে তোমাকে সাহায্য করেছে। কি সুন্দর ছোট্ট একটা মেয়ে, আর গ্যাস ছেড়ে দিয়ে আত্মহত্যা করলো। ছোট্ট মুখটা কি সুন্দর ছিল, তাকে সুন্দরী বলা যেতেই পারে। মিসেস পার্টি বলে চলেছেন, শুধু তার বাম চোখের নিচের কালো দাগটা, যেটা বেড়েই চলেছিল। তোমাকে আর 1 গ্লাস ঢেলে দিই তাহলে? শুনলেন দ্য ফার্নিশড রুম।